গত এপ্রিলে ওয়াশিংটন ডিসির একটি হোটেলে আয়োজিত হোয়াইট হাউস সাংবাদিক সমিতির নৈশভোজে ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি করা হয়। এটি ছিল গত 2 বছরে ডোনাল্ড ট্রাম্পের উপর তৃতীয়বারের মতো হামলা। এর আগে একবার পেনসিলভানিয়ায় এবং আরেকবার ফ্লোরিডায় তাকে হত্যা চেষ্টা করা হয়। এরপর থেকেই আলোচনা শুরু হয় যে বন্দুকধারীরা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির এত কাছে যাওয়ার সুযোগ পায় কিভাবে। এগুলো কোনো সাজানো নাটক নয় তো? সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, হামলার মাত্র 1.5 ঘন্টা পর ট্রাম্প সংবাদ সম্মেলনে এসে বলেন তিনি হোয়াইট হাউসে একটি নতুন বলরুম তৈরি করবেন। But I said very importantly that we'll do it again within the next 30 days and we'll make it bigger and better and even nicer. মাত্র কিছু সময় আগে তাকে হত্যা চেষ্টা করা হয়েছে, কিন্তু তার মাথায় চলছে কিভাবে হোয়াইট হাউসে একটি নতুন ভবন তৈরি করা যায়। সেই ঘটনার পর রাতারাতি হোয়াইট হাউসের কয়েকশো বছরের পুরনো ভবন ভেঙে নতুন করে নির্মাণ কাজও শুরু হয়ে গেছে। ট্রাম্প শুধুমাত্র হোয়াইট হাউসেই নতুন ভবন তৈরির চেষ্টা করছেন না, পাশাপাশি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতেও তিনি আমূল পরিবর্তন আনতে যাচ্ছেন। ট্রাম্প কেন হোয়াইট হাউস ভেঙে নতুন করে নির্মাণ করছেন এবং কিভাবে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিকে বদলে ফেলা হচ্ছে সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। গত বছরের জুলাই মাসে ট্রাম্প হোয়াইট হাউসে বলরুম নির্মাণের পরিকল্পনা সবাইকে জানান। বলরুম হলো এমন একটা হল ঘর যেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করা যায়। এতদিন হোয়াইট হাউসে কোনো বলরুম ছিল না, বড় কোনো অনুষ্ঠান হলে বাইরের হোটেলে যেতে হতো। এজন্য ওয়াশিংটন হিলটন হোটেলের বলরুমে 1921 সাল থেকে হোয়াইট হাউস সাংবাদিক সমিতির বার্ষিক নৈশভোজের আয়োজন করা হয়, আর সবসময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা এখানে অংশ নেন। কিন্তু ট্রাম্প তার প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকা অবস্থায় একবারও এই আয়োজনে যাননি। এবারই তিনি প্রথমবারের মতো হিলটন হোটেলের এই আয়োজনে অংশ নেন এবং এবারই তার উপর হামলার চেষ্টা করা হয়। ট্রাম্পের উপর হামলা হওয়ার মাত্র 1.5 ঘন্টার মধ্যে সাংবাদিক সম্মেলনে এসে তিনি হোয়াইট হাউসে একটি নতুন বলরুম তৈরির গুরুত্ব বর্ণনা করেন। তিনি বলেন, ওয়াশিংটন হিলটন বিশেষ নিরাপদ ভবন নয়, তাই প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, মন্ত্রিসভা এবং কংগ্রেস সদস্যদের একসঙ্গে সেখানে জড়ো করাটা ঝুঁকিপূর্ণ। তাই হোয়াইট হাউসেই একটি 1000 আসনের বলরুম নির্মাণ করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান সেখানেই আয়োজন করা যায়। এবং নতুন বলরুমে অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে, যা ভবিষ্যতের প্রেসিডেন্টদেরও কাজে লাগবে। ট্রাম্পের যুক্তি হলো, প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য হোয়াইট হাউসের ভেতরেই বলরুম প্রয়োজন। কিন্তু ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী এই বলরুম প্রায় 90,000 বর্গফুট জায়গা নিয়ে তৈরি করা হবে, অথচ হোয়াইট হাউসের মূল ভবনের আয়তনই মাত্র 55,000 বর্গফুট। এছাড়া এই বলরুম তৈরির বাজেট ধরা হয়েছে প্রায় $400 মিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 5,000 কোটি টাকা। অর্থের পরিমাণ অনেক বেশি হলেও ট্রাম্প বলছে এই অর্থের পুরোটা আসবে ব্যক্তিগত ডোনেশন থেকে। সরকারি বাজেট থেকে কোনো অর্থ খরচ করা হবে না। আর এখানেই আমেরিকানদের সন্দেহ, এত বেশি পরিমাণ ডোনেশন কারা দিবে? যারা এই অনুদান দিবে তারা এর বিনিময়ে কোনো অবৈধ সুবিধা নিবে না তো? অনেকের মতে, ট্রাম্প যেহেতু নিজে একজন ব্যবসায়ী, এজন্য তিনি হোয়াইট হাউসে তার ব্যবসায়ী বন্ধুদের ডোনেশনের মাধ্যমে সেখানে একটি স্থায়ী প্রভাব তৈরির চেষ্টা করছেন। পাশাপাশি নতুন এই বলরুম তৈরি করার জন্য 200 বছরের বেশি বয়সী হোয়াইট হাউসের কিছু ঐতিহাসিক স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে। হোয়াইট হাউসের প্রায় 120 বছরের পুরনো ইস্ট উইং ভেঙে আন্ডারগ্রাউন্ডে নতুন বলরুমটি তৈরি করা হচ্ছে। এই অংশটি হোয়াইট হাউসের পাবলিক প্রবেশপথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এবং এখানেই ছিল আমেরিকার ফার্স্ট লেডির অফিস। হোয়াইট হাউসের সংস্কার এবারই প্রথম নয়। এর আগে জন এফ কেনেডি হাউসের রোজ গার্ডেন সংস্কার করেন, রিচার্ড নিক্সন তৈরি করেন প্রেস ব্রিফিং রুম, সর্বশেষ ওবামা টেনিস কোর্ট পরিবর্তন করে বাস্কেটবল গ্রাউন্ড তৈরি করেন। তবে সবচেয়ে বেশি সংস্কার হয় 1950-এর দশকে। তৎকালীন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান হোয়াইট হাউসের ভেতরের অংশ ভেঙে সম্পূর্ণ নতুন করে গড়ে তুলেছিলেন। এছাড়া অন্য কোনো প্রেসিডেন্ট বড় কোনো পরিবর্তন করেননি। তবে এবারই প্রথম হোয়াইট হাউসের কোনো একটি অংশকে সম্পূর্ণ ভেঙে ফেলে নতুন করে ভবন তৈরি করা হচ্ছে। নতুন এই বলরুম তৈরি হলে 1950 সালের পর এটিই হবে হোয়াইট হাউসের সবচেয়ে বড় সংস্কার। ট্রাম্প যে শুধু নতুন বলরুম তৈরি করছেন তা নয়, হোয়াইট হাউসের আরও অনেক ঐতিহাসিক স্থাপনা ডোনাল্ড ট্রাম্প নিজের পছন্দ মতো সাজাচ্ছেন। ঐতিহাসিকভাবে হোয়াইট হাউসের রোজ গার্ডেন সাংবাদিক সম্মেলন বা রাষ্ট্রীয় অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হতো, কিন্তু এখন এই গার্ডেনের সবুজ ঘাস তুলে সেখানে পাথর আর টেবিল বসানো হয়েছে। ট্রাম্পের মতে, হাই হিল পরা নারীদের জুতো বাগানের নরম মাটিতে দেবে যায়, তাই এখানে পাথরের মেঝে বসানো প্রয়োজন। হোয়াইট হাউসের ভেতরেও বেশ কিছু পরিবর্তন এসেছে, যেমন প্রেসিডেন্টের ওভাল অফিস এবং ক্যাবিনেট রুমের সকল ফ্রেম
সোনালি রং করা হয়েছে, সেই সাথে নতুন সোনালি ভাস্কর্য এবং অলংকার বসানো হয়েছে। সবকিছুই অনেকটা ট্রাম্পের নিজের বাসা ট্রাম্প টাওয়ারের মতো করে সাজানো হয়েছে। পাশাপাশি হোয়াইট হাউসে সোনালি ফ্রেমে জর্জ ওয়াশিংটন থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত সকল আমেরিকান প্রেসিডেন্টের ছবি এবং তাদের সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ বসানো হয়েছে। কিন্তু সেখানে জো বাইডেনের কোনো ছবি নেই। তার বদলে সেখানে একটি অটোপেনের ছবি দেওয়া হয়েছে। অটোপেন হচ্ছে এক প্রকার যান্ত্রিক কলম যা কারো স্বাক্ষর হুবহু নকল করতে পারে। ট্রাম্পের মতে বাইডেন নিজে স্বাক্ষর না করে অটোপেন ব্যবহার করতেন, এজন্য তার জায়গায় অটোপেনের ছবি দেওয়া আছে এবং বাইডেনের ছবির নিচে বর্ণনায় লেখা আছে, ঘুমন্ত জো বাইডেন নিঃসন্দেহে আমেরিকার ইতিহাসের সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট। এছাড়া আমেরিকার স্বাধীনতার 250 বছর উদযাপনের জন্য গত 14 জুন হোয়াইট হাউসের সাউথ লনে অনুষ্ঠিত হয় UFC ফ্রিডম 250 ফাইট। যদিও যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস 4 জুলাই, তবে 14 জুন স্বাধীনতা দিবস উদযাপনের কারণ হল সেদিন ছিল ট্রাম্পের 80তম জন্মদিন। ট্রাম্পের সংস্কার পরিকল্পনা শুধু হোয়াইট হাউসেই সীমাবদ্ধ নয়, বরং তিনি আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিকেও আমূল বদলে দিচ্ছেন। গত 4 জুন ট্রাম্প ঘোষণা দেন তিনি ওয়াশিংটনে সর্বকালের সেরা একটি তোরণ নির্মাণ করবেন। আমেরিকার 250তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে ইন্ডিপেন্ডেন্স আর্চ নামে এই তোরণ নির্মাণ করা হবে। আমেরিকার স্বাধীনতার 250তম বার্ষিকীর জন্য এর উচ্চতাও হবে 250 ফুট। পোটোম্যাক নদীর পাশে একটি হাইওয়েতে গোল চত্বরের উপর ট্রাম্প এই ইন্ডিপেন্ডেন্স আর্চ নির্মাণ করতে চান। তোরণটির দুই পাশে দুটি ঈগল পাখি আর মাঝখানে থাকবে স্ট্যাচু অব লিবার্টির মতো একটি নারী মূর্তি এবং এর নিচে থাকবে একটি সিংহের মূর্তি। তোরণটি তৈরি হবে প্যারিসের বিখ্যাত আর্ক দি ট্রাম্পের আদলে। তাই সমালোচকেরা ওয়াশিংটনের এই তোরণের নাম দিয়েছেন আর্ক দি ট্রাম্প। অনেকেই মনে করে ট্রাম্প ওয়াশিংটনের ইতিহাসে তার স্থায়ী ছাপ রেখে যাওয়ার জন্যই এ ধরনের অবকাঠামো নির্মাণ করতে যাচ্ছেন। আমেরিকার ইতিহাসে নিজের নাম জুড়ে দেওয়ার জন্য ট্রাম্প অনেক ধরনের চেষ্টা করেছেন। 2025 সালে তিনি ঐতিহাসিক কেনেডি সেন্টারের নাম পরিবর্তন করে রাখেন ট্রাম্প অ্যান্ড কেনেডি সেন্টার। 1963 সালে নিহত ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জন এফ কেনেডির সম্মানে এই সাংস্কৃতিক কেন্দ্রটি তৈরি করা হয়েছিল। ট্রাম্পের নামকরণের পর বহু শিল্পী এখান থেকে তাদের শো বাতিল করে, ফলে টিকিট বিক্রি ব্যাপকভাবে কমে যায়। এরপর ফেব্রুয়ারিতে ট্রাম্প ঘোষণা করেন আগামী 2 বছর বড় ধরনের সংস্কারের জন্য ভবনটি বন্ধ থাকবে। তবে মে মাসের শেষের দিকে একজন বিচারকের রায়ে সেই পরিকল্পনা স্থগিত করা হয় এবং ট্রাম্পের নাম সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। সাংবাদিকরা ট্রাম্পের এসব কাজের নাম দিয়েছেন ওয়াশিংটনের ট্রাম্পফিকেশন। এসব কার্যক্রমের জন্য আমেরিকান নাগরিকরা ট্রাম্পকে রাজার সাথে তুলনা করছেন। একসময় রাজারা যেভাবে নিজের নাম জাহির করার জন্য বড় বড় স্থাপনা তৈরি করতেন, ট্রাম্পও ঠিক একই রকম চেষ্টা করছেন। ট্রাম্পের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে নো কিংস আন্দোলন বেগবান হলেও ট্রাম্প সেসব বিষয়কে পাত্তা না দিয়ে তার খেয়াল খুশি মতো দেশ চালাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্পের সরকারের সবচেয়ে বড় দিক হল তিনি মার্কিন সংবিধানের বদলে নিজের সিদ্ধান্তকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন এবং তার প্রতিটি কর্মকাণ্ডের পেছনে ব্যক্তিগত বা গোষ্ঠী স্বার্থ উদ্ধারের অপচেষ্টা থাকে। ট্রাম্পের বিলাসবহুল স্থাপনা নির্মাণের পেছনেও তার রিয়েল এস্টেট বন্ধুরা মুনাফা অর্জনের সুযোগ পাচ্ছে বলে ধারণা করা হয়। আর এখানেই প্রশ্ন আসে, আমেরিকা আসলে কারা চালায়, সরকার নাকি সরকারের পেছনে থাকা ব্যবসায়ীরা? যুক্তরাষ্ট্র সমগ্র বিশ্বে নেতৃত্ব দিচ্ছে তাদের ব্যবসার জন্য, যার সবচেয়ে বড় হাতিয়ার হল মার্কিন ডলার। হোয়াইট হাউস থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে কনস্টিটিউশন এভিনিউতে অবস্থিত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। এই ফেডারেল রিজার্ভই মার্কিন ডলার ছাপানোর কাজ করে। হোয়াইট হাউসের এত কাছে এবং এর নামের সাথে ফেডারেল শব্দটি থাকার কারণে অনেকেই মনে করেন এটি হয়তো আমেরিকার সরকারি ব্যাংক। কিন্তু আশ্চর্যের বিষয় হল, আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকটি আসলে একটি বেসরকারি প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক কেন বেসরকারি সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবের এই ভিডিওটি দেখতে পারেন। আপনি যদি কি কেন কিভাবের মতো ভিডিও তৈরি করতে চান, তাহলে কি কেন কিভাবে একাডেমির ভিডিও এডিটিং মাস্টারি কোর্সে ভর্তি হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে কোর্সের লিংক দেওয়া আছে।